২৪ 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ও প্রহসনের নির্বাচন ছিল বলে আদালতে স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তিনি তা স্বীকার করেছেন। ডামি নির্বাচন প্রসঙ্গে সাবেক এসসিইসি দাবি করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই ডামি ভোট হয়েছে। ওই অবস্থায় পদত্যাগ করাও সম্ভব ছিল না বলে উল্লেখ করেন তিনি। শেখ মুজিবুর রহমানের শাসনামলের নির্বাচন 1996 সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ তিনি আদালতে তুলে ধরেন। মৌলিক সংস্কার ছাড়া আগামী 1000 বছরেও দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন কাজী হাবিবুল আওয়াল। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। এই অপরাধ সহ আরও অন্যান্য অপরাধগুলি আমরা তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞাপন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 147টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 3 দলের একাধিক আবেদন রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য 147টি আবেদন পাওয়া গেছে। 3 দলের একাধিক আবেদন থাকায় 144টি দল আবেদন করেছে। তিনি বলেন, 20 জন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এসব আবেদনের প্রাথমিক পর্যালোচনার জন্য। এবার প্রতীকের সংখ্যা বাড়বে। নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট শেষ হবে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ প্রতিবেদন দাখিল করা হবে রবিবার। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ গত বছরের 16 জুলাই পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়ান। সেই দিনই শহীদদের খাতায় নাম লেখান তিনি। সেই মুহূর্তেই বদলে যায় আন্দোলনের গতি, জ্বলে ওঠে সারা দেশ। প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, আবু সাইদ নিহতের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়, যারা বর্তমানে কারাগারে আছেন। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন, সেটা গত 24 জুন প্রাপ্ত হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাইদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে। গত 13 জানুয়ারি শহীদ আবু সাইদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত আবু সাইদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। আগামী রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। আপনারা দেখেছেন 2:17 16 জুলাই তাকে কিভাবে হত্যা করা হয়েছে। সে সব বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন, এবং যারা গুলি করেছে তারা আসামি। আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্তমান সরকার 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে। এছাড়া
অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত হওয়া ছাত্র আবু সাইদের স্মরণে 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস এবং 5 আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক 3টি পরিপত্র জারি করে দিবস 3টির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, দিবস 3টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ক ও খ শ্রেণীভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টাদের বিরুদ্ধে মিথ্যাচার করার পরও মামলা করা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর সব মামলা রহিত হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অতি উৎসাহীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করলে পুলিশ তা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে বলেও জানান আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর শ্রীরাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে। রাজনৈতিক ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীদের চাপের কারণে সাংবাদিকরা নিরপেক্ষতা হারাচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। সাংবাদিকতার সুরক্ষা আগে দরকার। সাংবাদিকদের আর্থিক, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক এর মধ্যে থেকে আমরা সাংবাদিকতার প্রতিষ্ঠান করতে চাই কিনা। দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে সাংবাদিকতার স্বাধীনতা একদমই অসম্ভব। আইন বদলানো যায়, সংস্কৃতি না বদলালে শুধু আইন বদলালে কিন্তু হবে না। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ না করলে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে যে এটাকে কার্যকর করে আমাদের ভোটাধিকার ইত্যাদি প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি। সরকার সাংবাদিকদের নামে কোনো মামলা করেনি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, প্রতিটি মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে সরকার। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। আমাদের মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দলের কারণে সাংবাদিকরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। আপনারা প্রত্যেকটা জায়গায় 2টা করে কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধ করেন, নিজেরাই যুদ্ধ করেন, তাহলে আপনি স্বাধীন হবেন কিভাবে? যেই দেশে নিজেরা যুদ্ধ করে সেই দেশ কোনোদিন স্বাধীন হয়? রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশকে মাদক মুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। মাদকের কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে তরুণ সমাজকে এর প্রভাব মুক্ত রাখার প্রচেষ্টার কথা জানান তিনি। জানান, শিশুদের মাদকের হাত থেকে রক্ষা করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, পিতামাতা, সুশীল সমাজ, অভিভাবক সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সরকারের কোনো বিভাগের অধিকার যাতে খর্ব না হয় সেদিকে লক্ষ্য রেখে সংস্কার করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতি প্রয়োজনীয় সংস্কার সেরে যত দ্রুত নির্বাচন হবে তত বেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট।
13তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। সংস্কার করে এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হলো একটা নতুন বাংলাদেশ গড়ব, বৈষম্যহীন। সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সব সময়ের জন্য নিরপেক্ষ সরকার ব্যবস্থার বিধান থাকলে স্বাধীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হবে। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। সেই সংস্কার আমরা চাই যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারব। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় সব মহলের হতাশা দূর হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকারের উপর, তাদের কর্মকাণ্ড আগামী দিনে কী হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। সকালে রাজধানীর ভাষান্টিক সরকারি কলেজ পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সরকার প্রশ্ন ফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও জানান তিনি। এস এ মারিফের রিপোর্ট। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বেই পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,51,111 জন। সন্তানদের হলে পৌঁছে দিয়ে কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন করোনার স্বাস্থ্যবিধি মানা নিয়ে। মোটামুটি খুব সচেতন, পুরাটাই পরে যদি হাফ সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। খুব টেনশনে আছি, এই যে দোয়া কালাম পড়ছি, মাশাআল্লাহ প্রিপারেশন ভালো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, এবারকার পরিবেশটা খুবই সন্তোষজনক এবং খুব ভালো লাগছে আর কি। গেট থেকে কিন্তু 3 ফুট দূরত্ব নিয়ে কোনো বাচ্চা ঢোকানো হয় নাই। কেন্দ্রের পরিবেশ ও প্রশ্নের মান নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরা, তবে অনেকে বলেছেন এমসিকিউ কঠিন ছিল। আমাদের এমসিকিউটা অনেক হার্ড হয়েছে আর সৃজনশীল প্যাটার্নটা খুব সুন্দর ছিল। আজকের পরীক্ষার যে মানটা ছিল স্ট্যান্ডার্ড, বোর্ড স্ট্যান্ডার্ড হয়েছে এবং পরিবেশ সুন্দর। এমসিকিউটা একটু হার্ড আসছে, স্যার সব ভালো আসছে। টিকটা যেরকম প্রত্যাশা করতাম আরেকটু যদি ভালো হতো। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। প্রশ্ন ফাঁস সহ নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সরকারের সর্বাত্মক প্রস্তুতির কথা জানান তিনি। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল, সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। 10 আগস্ট শেষ হবে এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। SM আরিফ, মাই টিভি, ঢাকা। সারা দেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 2025 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু কেন্দ্র নকলমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুজব থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিতে সব কোচিং সেন্টার 15 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। শুরু হয়েছে 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়, শেষ হয় দুপুর 1টায়। এবার চট্টগ্রামের 360টি কলেজে মোট 1,02,869 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় 290টি ইনস্টিটিউটে 106টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৭৮,৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৯,৬৮৩ জন পরীক্ষার্থী। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭,৬৬৮ জন এবং ছাত্রী ৪১,৮১৫ জন। সারা দেশের সাথে একযোগে খুলনায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যশোর বোর্ডের অধীনে খুলনায় ৪৬টি কেন্দ্রে ১১১ কলেজের ২৩,৪০৮ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এবছর যশোর শিক্ষা বোর্ডে ১,১৬,৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বরিশালেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬১,০২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। করোনা ও ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশালের প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সারা দেশের মতো দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ২০২৫ সালের পরীক্ষা শুরু হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮ জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ১,০৭,৭৬৮ জন, যার মধ্যে ৫১,৬০৪ জন ছাত্র ও ৫৬,১৬৪ জন ছাত্রী। রংপুরের নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এসএসসি সমন্বয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৮ উপজেলায় ৭০টি কেন্দ্রে প্রায় ৩৩,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সকালে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডেও এসএসসি ও সমন্বয় পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৩৩,৬১৩ জন শিক্ষার্থী। তবে গত বছরের ২০২৪-এর তুলনায় কমেছে ৪,৫০০-এরও বেশি পরীক্ষার্থীর সংখ্যা। আবু সাদপু, মাই টিভি। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্যই এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে আগামী ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন না ঘটে। চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অন্য কোনো পক্ষকে কোণঠাসা করতে নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওআইসি সম্মেলন সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। গত ১৯ জুন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। চীনের কুনমিংয়ে নবম চায়না সাউথ এশিয়ান এক্সপোজিশন অ্যান্ড দ্য 6th চায়না 6 সাউথ এশিয়া কোঅপারেশন শীর্ষক বৈঠকের সাইডলাইনে ৩ দেশের পররাষ্ট্র সচিবদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এ বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো একমত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগস্ট মাসে মালয়েশিয়া সফরে যাচ্ছেন বলেও জানান তৌহিদ হোসেন। মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করছিল এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে গত ২৪ ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৯৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া 2 জনের মধ্যে 14 বছর বয়সী একজন কিশোর ও একজন নারী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশাল হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 60, ঢাকা বিভাগে 30 জন, রাজশাহী বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 8 জন, সিলেট বিভাগে 3 জন ও ময়মনসিংহ বিভাগে 2 জন ভর্তি হয়েছেন। দেশে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময় নতুন করে আরও 19 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন 26 জন। ফলে এক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত কমেছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 412 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 19 জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 4.61%। নতুন করে 19 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,063 জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা 29,518 জনে অপরিবর্তিত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনকারী এনবিআর সংস্থার ঐক্য পরিষদ। রাজস্ব ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই হস্তক্ষেপ কামনা করা হয়। এই সময় 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। এছাড়া 28 জুন সারা দেশ থেকে মার্চ টু এনবিআর কর্মসূচি দেন আন্দোলনকারীরা। আফজাল হোসেনের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ একাধিক দাবিতে আন্দোলনরত কর্মকর্তাদের কলমবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজস্ব ভবনের সামনে সকাল থেকে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সেনা, পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্য। অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এই অচলাবস্থা নিরসন হবে না। তাই এই অচলাবস্থা নিরসনে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।